আসসালামু আলাইকুম। সাইফুদ্দিনের ৪টা ৬-এর কথা বলবো, তার ব্যাটিং নিয়েও কথা বলবো। তার আগে একটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এনগারাভা এবং ব্লেসিং মুজেরাবানি এই দুইজন লম্বা বোলারের বলে স্ট্রাগল করেছে। এই ম্যাচেও করেছে, তবে শুরুর পার্টটাতে ওপেনাররা একটু ট্যাকটিক্যাল ছিলেন। কোন জায়গাটায় ট্যাকটিক্যাল ছিলেন বলি। এনগারাভা আজকে যে প্রথম ২ ওভার বোলিং করেছেন, সেই প্রথম ২ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন। সো দ্যাট ওয়াজ আ গুড স্ট্র্যাটেজি বাই বাংলাদেশ, কারণ আগের ম্যাচগুলোতে এই এনগারাভার এক্সট্রা বাউন্সে চার্জ করতে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট দিয়ে আসছিল এবং খেলা কিন্তু এই ২ ওভারের মধ্যেই শেষ হয়ে যেত। মানে এর আগের ম্যাচগুলোতে আমরা যেমনটা দেখেছি যে এনগারাভা বোলিং করতে এসেছেন এবং প্রথম ২ ওভারের মধ্যে তিনি একটা টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেটটা নিয়ে ফেলছেন বা দুইটা টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেটটা নিয়ে ফেলছেন। সো আজকে এনগারাভাকে একদম খুব কাম ওয়েতে যে ঠিক আছে ভাই, মেডেন গেলে যাক, রান নিব না তার বলে ওইভাবে যে পার করেছেন দুইজন ওপেনার, এটা তাদেরকে ক্রেডিট দেওয়ার জায়গাটা। এরপরে যখন বলতে একটু পুরনো হয়েছে, মুজারাবানি এসেছেন। মুজারাবানি কিন্তু প্রথম ওভারে কিছু রান কনসিড করেছেন এবং মুজারাবানি পরে ২ ওভারে ১৭ রানের মতো দিয়েছেন। কিন্তু ওই যে পুরনো প্রবলেমটা, এরপরে যখন আবার এনগারাভা বোলিং করতে এসেছেন, যখন আসলে বাংলাদেশ অলরেডি 120 অড রানস করে ফেলেছে, ওই সময়টায় ওই লম্বা বোলারকে চার্জ করতে গিয়ে কিন্তু এনগারাভা ২টা উইকেট নিয়েছেন। সো দ্য সামারি ইজ, এখনও কিন্তু লম্বা বোলারের এগেনস্টে, লম্বা বোলারের এক্সট্রা বাউন্সের এগেনস্টে আপনি যদি চার্জ করতে চান, তখন আপনার দুর্বলতাটা এখন পর্যন্ত আছে। থ্যাঙ্কস টু দ্য ওপেনিং ব্যাটার্স, যে তারা প্রথম ২ ওভার ক্যালকুলেটিভ ব্যাটিং করেছে এনগারাভার, যেখানে তারা আসলে তাকে চার্জ করে নাই। কিন্তু ওই সমীকরণটা কিন্তু এখনও আছে, ওই স্কিলের ঘাটতিটা এখনও আছে। তাওহিদ হৃদয়ের কথা বলেন, ইভেন তানজিদ তামিমের কথা বলেন, ইভেন নুরুল হাসান সোহানও যখন শর্ট অফ দ্য লেন্থের বলটা খেলতে গিয়ে আউট হয়ে গেলেন, সেটাও যদি আপনি বলেন যে আলটিমেটলি শর্ট বলে বা এক্সট্রা বাউন্সে বাংলাদেশের ব্যাটসম্যানদের যখন তারা শর্ট খেলতে যাচ্ছেন, দুর্বলতার জায়গাটা আছে। সাইফকে নিয়ে বলতে চাই, 40-র উপরে রান তিনি করেছেন। একটা লাইভ যখন তিনি পেলেন এক্সট্রা কাভারে মারতে গিয়ে, একটা ক্যাচ তাকে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিস করলো। আমি শুনছিলাম ওই পাশ থেকে স্টাম্প মাইক্রোফোন দিয়ে তানজিদ তামিম সাইফকে বলছিলেন যে সাইফ ভাই স্ট্রেইট খেলেন, সোজা খেলেন। সেই সাইফ হাসান ওই কথাটা আলটিমেটলি শোনেন নাই, সিকান্দার রাজাকে অ্যাক্রস দ্য উইকেট শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। এই টাইপের উইকেট, যেটা আসলে ব্যাটিং করার জন্য খুব ভালো, অ্যাক্রস দ্য উইকেট শট খেলাটা আসলে রিস্কি। আপনাকে এই জোনটাই ইউজ করতে হবে, আর মাঠও কিন্তু বড়, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি না এই সিরিজটা আসলে বাংলাদেশ কতটুকু সিরিয়াসলি তাদের ব্যাটিং শেপ নিয়ে চিন্তা করেছে বা কতটুকু সিরিয়াসলি তারা খেলেছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আজকে বাংলাদেশের প্রথম ব্যাটিং প্ল্যানিংটা আমার কাছে বেটার মনে হয়েছে। এনগারাভাকে আমরা টাচ করবো না, ধরবো না। বলটা পুরনো হওয়ার পর যখন মুজারাবানি এসেছেন, লুজ বল দিয়েছেন, চার্জ করেছেন, রান পেয়েছেন, কিন্তু আবার এনগারাভা যখন দ্বিতীয় স্পেলে ফেরত এসেছেন, যখন শট খেলার সময় শট খেলতে গিয়ে দুর্বলতাটা প্রকাশিত হয়েছে। এবার সাইফুদ্দিনের কথাটা বলি। সাইফুদ্দিন, আমি সবসময় মনে করি তার ব্যাটিং পটেনশিয়ালিটিটা কখনোই আমরা ব্যবহার করতে পারি নাই, না সেটা ক্লাব ক্রিকেটে, না সেটা বিপিএলে, না সেটা আমাদের ন্যাশনাল টিমে। এখন 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সাইফুদ্দিন ঢাকা প্রিমিয়ার লিগে এমন এমন টিমে খেলেন, যেই টিমে তার সতীর্থরা থাকেন সব হেভি ওয়েট প্লেয়াররা। মানে ব্যাটিং অর্ডারে ১ থেকে ৭-৮ পর্যন্ত সাইফুদ্দিনের আর কোনো জায়গা নাই। ইভেন বিপিএলও সাইফুদ্দিন যে সমস্ত টিমে খেলেন, হেভি ওয়েট টিমগুলোতে, যেখানে ১ থেকে ৭-৮ পর্যন্ত সাইফুদ্দিনের আর ব্যাটিং করার জায়গা নাই। আমি পার্সোনালি একবার সাইফুদ্দিনকে কথা বলেছিলাম যে ভাই, আপনার উচিত ঢাকা লেওপার্ডস কিংবা ব্রাদার্স এই টাইপের কিছু টিমে খেলা, যেখানে আপনি আসলে ব্যাটিংটা পাবেন, যেখানে হয়তো বা খুব বেশি সুপারস্টার নিয়ে টিম করা হচ্ছে না ব্যাটিং অর্ডারে। এটা আমি সাইফুদ্দিনকে একবার বলেছিলাম, বাট তিনি তাকে সবসময় এমন টিম নেয় তার বোলিং পটেনশিয়ালিটিটাকে ব্যবহার করার জন্য। আমাদের ঢাকা লিগের ওই প্রেক্ষাপট বিবেচনায়, যেখানে আসলে সুপারস্টার তকমায় ভরা প্লেয়ার থাকে, সাইফুদ্দিন ব্যাটিংটা পান না। সো তার ব্যাটিংটা কখনো ওইভাবে এক্সপোজড হয় না। আজকে সাইফুদ্দিনের লাস্ট ওভারটা যদি একটু পর্যালোচনা করেন, অলওয়েজ গেটিং অন টু দ্য রাইট পজিশন, ট্রিগার মুভমেন্ট নিয়ে গেটিং অন টু দ্য রাইট পজিশন। সাইফুদ্দিন যে একটা ৬ মেরেছেন পেছন দিক দিয়ে, এটা টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটা শিক্ষার জায়গা, যে মাঠ যখন বড়, উইকেটে এক্সট্রা বাউন্স আছে, ইউ নিড টু গো টু দ্য রাইট পজিশন। আপনাকে রাইট পজিশনে যেতে হবে শটটাকে এক্সিকিউট করার জন্য। রাইট পজিশনে যদি আপনি না যান শটকে এক্সিকিউট করার জন্য, তাইলে আপনি এই টাইপের কন্ডিশনে ইউ উইল স্ট্রাগল। সাইফুদ্দিন আজকে তার ওই রাইট পজিশনে যাওয়ার যে জায়গাগুলো, যেভাবে তিনি বড় ট্রিগার নিচ্ছিলেন, এই টাইপের উইকেটে আপনাকে যখন আপনি স্লগ করতে যাচ্ছেন এগেনস্ট দ্য ওভার হাইটেড বোলার্স,
আপনাকে ইউ হ্যাভ টু গো টু দ্য রাইট পজিশন, এবং এই ধরনের বলগুলো আপনি এদিকে ছক্কা মারার চাইতে এই যে সাইফুদ্দিন জোনটা ইউজ করেছেন, ডেফিনেটলি আপনি যখন এদিকে যাচ্ছেন বলটা আপনার এখানে আসছে, দ্যাট ইজ দ্য পারফেক্ট প্লেস যেটা সাইফুদ্দিন আজকে করেছেন। এটা আমরা একটা শটই দেখতে পেয়েছি, আরও করতে পারলে হয়তো আরও বলতে পারতাম, বাট এইটাই দ্যাট ইজ দ্য ওয়ে যে আপনি আসলে ওই রকম জোনগুলোতে আসলে কীভাবে খেলবেন। এনিওয়েজ, বিশ্বকাপ ফুটবলের কারণে যেহেতু আমাদের প্রত্যেকেরই আসলে প্রেশারটা, কাজের প্রেশারটা অন্য দিক থেকে অনেক বেশি, ক্রিকেট নিয়ে খুব বেশি আলোচনার সুযোগটা হয় নাই। প্রাতিষ্ঠানিক বা দিক থেকে কিংবা কমার্শিয়াল দিক থেকে চিন্তা করলে আমাদের প্রেশারটাও আসলে বিশ্বকাপ কেন্দ্রিকভাবে অনেক বেশি। সো তারপরও আমার কাছে মনে হয় যে সেই জায়গার বাইরে থেকেও আজকের এই ম্যাচের পরে এই বিশ্লেষণটা আসলে জরুরি ছিল, কারণ থ্রু আউট দ্য সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই। ইভেন আজকেও যদি বলেন, আজকেও আমার কাছে মনে হয় যে দ্য স্টার্ট বাংলাদেশ গট, তারপরে যে পরিমাণ আনকমফোর্টেবল বাংলাদেশ ছিল, এটা সত্যিকার অর্থে দেখে ওইরকম মনে হয়নি আমার কনভিন্সিং। ইয়াসির আলী রাব্বি, তার সিলেকশন নিয়ে আমরা সবাই সমালোচনা করেছি, ডেফিনেটলি তার সিলেকশনের জায়গাটা প্রশ্নবিদ্ধ ছিল, বাট কংগ্রেচুলেশনস টু ইয়াসির আলী রাব্বি ফর মেকিং আস রং। আপনি যদি ভালো খেলেন, আপনি যদি ভালো পারফরমেন্স করেন, ডেফিনেটলি আমরা সবাই খুশি হব। কেউ যদি সেই জায়গাটার সমালোচনা, আমরা সবাই সমালোচনা যেটা করেছি, ইটস বিকজ তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কিংবা ডোমেস্টিক ক্রিকেটে তিনি এমন কোনো কিছু করেন নাই যেটাতে আসলে ন্যাশনাল টিমে কামব্যাক করার মতো কোনো কিছু, বাট কামব্যাক করে ব্যাক টু ব্যাক দুইটা ইনিংস ইয়াসির আলী রাব্বি ভালো খেলেছেন। দ্যাট ইজ রিয়েলি আ ক্রেডিট টু ইয়াসির রাব্বি, এবং থ্যাংক ইউ সো মাচ টু প্রুভিং আস রং। এইসব ক্ষেত্রে যদি নিজে ভুল প্রমাণিত হই, এসব ক্ষেত্রে সবচাইতে খুশি মানুষও আমি হই, কারণ যে অ্যাসেসমেন্টটা করেছিলাম একটা প্লেয়ারের ব্যাপারে বিকজ অফ হিস সিলেকশন, তিনি যখন আমাকে ভুল প্রমাণ করেছেন, আমার দেশেরই একজন ক্রিকেটার, তিনি যখন ভুল প্রমাণ করে বেটার পারফরমেন্স করেছেন, ডেফিনেটলি হি ডিজার্ভস দ্য ক্রেডিট, এবং দোয়া থাকবে এই কনসিস্টেন্সিটা যাতে ইয়াসির রাব্বি বজায় রাখেন। কনসিস্টেন্সিটা এই দুই ম্যাচে যেটা করেছেন, একটা দুইটা ম্যাচ খারাপ হতে পারে, এই কনসিস্টেন্সিটা তিনি বজায় রাখবেন, সেই প্রত্যাশা, সেই দোয়াটা সঙ্গে থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।